আমরা শুরু করি। আমরা এখন যে চ্যাপ্টারটা দেখতে চাই, চ্যাপ্টার 9। আমরা মূলত বেটার লার্নিং, ডিপ লার্নিং এর প্রসেস গুলাকে কিভাবে আমরা আরো লার্নিং এর অংশটাকে কিভাবে ভালো করতে পারি সেই অংশ দেখছিলাম, এবং তার অংশ হিসেবে আমরা চ্যাপ্টার 9 এখানে যেটা আলোচনা করা আছে, অ্যাক্সিলারেট লার্নিং উইথ ব্যাচ নর্মালাইজেশন। আমরা লার্নিং যে প্রসেস সেটাকে অ্যাক্সিলারেট করতে চাই, সেটাকে আরো বেটার করতে চাই, আরো স্মুথ করতে চাই, আরো স্টেবল করতে চাই। সেই কারণে আসলে ব্যাচ নর্মালাইজেশন কিভাবে ইউজ করতে পারি, ব্যাচ নর্মালাইজেশনটা আসলে কি, সেটা নিয়েই মূলত আমরা আজকে আলোচনা করব। তো ব্যাচ নর্মালাইজেশন কিভাবে করা যেতে পারে, আহ, এবং কনসেপ্টটা আসলে কি, কিভাবে কাজ হয়, এই ডিটেলস জিনিসগুলো আমরা কিন্তু আজকে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। তো এখানে আমরা একটু এটা প্রথমে একটু ডকুমেন্টটা দেখাই নিই, তারপরে আমরা হচ্ছে একটা ডিফারেন্ট ডকুমেন্ট দেখবো, সেখানে মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, batch normalization is a technique for training very deep neural network that standardize the input to the layer for each mini batch. আমরা কিন্তু আহ, যেভাবে রান করি, যেমন দেখাই, আমরা এটাই দেখাইনি তাহলে মনে হয় সুবিধা হয়। ব্যাচ, মিনি ব্যাচ, এগুলো আসলে কি, এটা একটু আগে বুঝতে হবে। আমরা জানি, তারপরে একটু দেখাই। ব্যাচ মানে যখন আমরা হচ্ছে আসলে ট্রেনিং করাই, তখন পুরো ডেটা সেটটাকে একটা ব্যাচ ধরে যদি ট্রেনিং করি, তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের ফুল ব্যাচ একসাথে নিয়ে কাজ করা। যেমন হচ্ছে পুরো ডেটা সেটটাকে নিয়ে কাজ করব। ইফ ইউ ট্রেন উইথ ফুল ব্যাচ, ওয়ান ইপোক মিনস ওয়ান আপডেট ফর দ্য মডেল পারফরমেন্স। ধরেন আপনার 50,000 স্যাম্পল আছে, আপনি 50,000 স্যাম্পলকে একসাথে নিয়ে একবার ইরোর ক্যালকুলেট করছেন। তার মানে 50,000 স্যাম্পলকে প্রতি ইপোকে, এক ইপোকে 50,000 স্যাম্পল কে নিয়ে যে ইরোডটা ক্যালকুলেট হলো, সেই ইরোডের উপরে বেস করে আপনি কিন্তু ওয়েট আপডেট করছেন। তার মানে প্রতি ইউপোকে ফুল ব্যাচ যদি আপনি কনসিডার করেন, তাহলে যতগুলো অবজারভেশন আছে সকল অবজারভেশনকে নিয়ে একসাথে সে ইরোড ক্যালকুলেট করবে এবং রেজাল্ট দেবে। মিনি ব্যাচটা কি? মিনি ব্যাচ হচ্ছে সাবসেট অফ ডেটা সেট। তার মানে ধরেন যে আপনি পুরো ডেটা সেটের একটা পার্টিকুলার পোর্শনকে নিয়ে নিয়ে ক্যালকুলেট করছেন। ধরলাম আমি এখানে, ধরেন যে 50,000 ট্রেনিং স্যাম্পল আছে, এর মধ্যে আমি হচ্ছে ব্যাচ সাইজ করলাম 100। তাহলে 50,000কে 100 দিয়ে ভাগ করলে 500 করে 500টা আপডেট হবে। তার মানে 50,000 স্যাম্পল, কিন্তু প্রতিবার 100টা করে নিচ্ছে। প্রথম 100টা স্যাম্পল নিয়ে ওইখানে সে হচ্ছে ইরর ক্যালকুলেট করে ওই ইররের উপরে বেস করে ওইটা আপডেট করছে। তারপরের বার আবার 100টা নিচ্ছে, নিয়ে যে ইরর হচ্ছে ওই ইররের উপরে বেস করে ওয়েট আপডেট করছে। তার মানে কি হবে, 500 বার এখানে ইরর ওয়েট আপডেট হবে। প্রথমটা ছিল একবার ওয়েট আপডেট হবে, যেহেতু সব অবজারভেশন একসাথে নিয়ে সেই ইরর ক্যালকুলেট করে কাজ করছে। দ্বিতীয়বার 500 বার ওয়েট আপডেট হবে, যদি আমাদের মিনি ব্যাচ সাইজ 100 থাকে এবং স্যাম্পল 50,000 থাকে। তার মানে কি, মিনি ব্যাচ কিন্তু হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি আপনার ব্যাচ সাইজ কত করবেন। আমরা যখন মডেল ফিট করি তখন কিন্তু একটা প্যারামিটার থাকে ব্যাচ সাইজ, সেই ব্যাচ সাইজ আমরা কত দিব। যদি ফুল ডেটা সেটের যে লেন্থ, যে অবজারভেশন, সেটা যদি দিয়ে দিই, তাহলে পুরোটা একসাথে সে ক্যালকুলেট করে ইরর ক্যালকুলেট করে আপডেট করবে। দ্বিতীয় হচ্ছে, যদি আপনি ব্যাচ সাইজ ঠিক করে দেন, তাহলে যতগুলা ব্যাচ সাইজ দিবেন ও অতগুলা ব্যাচ নিয়ে নিয়ে আপনার হচ্ছে ইরর আপডেট করবে। থার্ড হচ্ছে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট। স্টকাস্টিক গ্রেডিয়েন্ট, এটাতে কি হয়, একটা করে স্যাম্পল নিবে, ইরর আপডেট করবে, তারপরে আবার একটা নিবে, ইরর আপডেট করবে, মানে ইরর ক্যালকুলেট করে ওয়েট আপডেট করবে। প্রতিবার যদি 50,000 হয়, তাহলে 50,000 হলে 50,000 বার এক ইপোকেই ওয়েট আপডেট করবে। আলটিমেটলি কি হলো, তিনটা জিনিস বলেছে। একটা হচ্ছে যদি ফুল ব্যাচ আপনি দেন, যতগুলো অবজারভেশন ততই ব্যাচ সাইজ, তাহলে সবগুলা একসাথে ক্যালকুলেট অবজারভেশন নিয়ে ইরর ক্যালকুলেট করে ওই ইররের উপরে বেস করে ওয়েট আপডেট করবে একবার, প্রতি ইপোকে একবার। মিনি ব্যাচে আপনি যত ব্যাচ সাইজ দিবেন, প্রতি ইপোকে
ততবার করে, যেমন ধরেন 50,000-কে 100 দিয়ে ভাগ করলেন, মিনি ব্যাচ সাইজ আপনি 100 দিলেন, 500 বার ওয়েট আপডেট হবে, এবং 500 বার ইরর ক্যালকুলেট করে 500 বার ওয়েট আপডেট করছে প্রতি ইপোকে। আর এসজিডি তে যদি আপনার 50,000 অবজারভেশন থাকে, তাহলে ব্যাচ সাইজ 1 দিলে 50,000 বার ইরর ক্যালকুলেট করে 50,000 বার ওয়েট আপডেট করবে। তবে এইটা কিন্তু প্রথমটা হচ্ছে আপনার আহ যেটা হতে পারে, আপনাদেরকে এর আগে বলেছি এটা ডিটেলস, যে হচ্ছে আপনার নেটওয়ার্কটার ইরোরের লেভেলটা আসলে স্টেবল থাকে, ঠিক আছে। আর মিনি ব্যাচে এটা আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি কিভাবে করবেন, যেহেতু ব্যাচ সাইজটা আপনার হাতে। আর স্টকাস্টিক্স গ্রেডিয়েন্টে সাধারণত আপডেট গুলো নয় যে ভাই, একটা করলো, একটা স্যাম্পল নিয়ে ওর উপরে বেস করে আপডেট হচ্ছে, তারপরে দ্বিতীয়বার করলো ওর উপরে বেস করে আপডেট হচ্ছে, নয় যেতে হবেই, ঠিক আছে। তো এইটা এখানে বলা হচ্ছে। যেমন ধরেন যে যদি ফুল ব্যাচ হয়, ব্যাচ মানে ফুল ব্যাচ, তাহলে কিন্তু ব্যাচ ডেটা সেটের যে সাইজ সেটা নিয়ে কাজ করবে। মিনি ব্যাচ এটা ডিপেন্ডস অন টোটালি ইউ, যেমন এটা 32, 64, 128, আপনার 100, 200 আপনার ইচ্ছা মতো দিতে পারেন। স্ট্যাটিস্টিক্সে আসলে ওয়ান। তো এইখানে ঘটনাগুলো কি ঘটতে পারে, ঠিক আছে। তো আমি একটু দ্রুত যাই, এগুলো আমরা মোটামুটি জানি, ঠিক আছে। তো এখন এই মিনি ব্যাচটা কিন্তু আমাদের ডিপ লার্নিং এর ক্ষেত্রে সব থেকে পপুলার, কেননা মিনি ব্যাচ ইউজ করলে যেটা হয়, এটা আপনার কন্ট্রোলটা আপনার হাতে, যে আপনি আসলে কতগুলা করে অবজারভেশন নিয়ে এরর ক্যালকুলেট করতে চান। একটা পুরো ডেটা সেটে প্রতি ইপোকে একটা পুরো ডেটা সেট এর মধ্যে আপনি কতবার আসলে ওয়েট গুলাকে আপডেট করতে চান, সেটা কিন্তু আপনার হাতে আসলে এটা আছে। অতএব আপনি কি করতে চাচ্ছেন, এটা আপনার মিনি ব্যাচ দিয়ে আপনি কিন্তু ডিপ লার্নিং এ করতে পারেন। আসলে বাই ডিফল্ট কিন্তু আমাদের মিনি ব্যাচটাই ইউজ হয় ডিপ লার্নিং এর ক্ষেত্রে। এখন অলরেডি কিন্তু হচ্ছে এখানে বলা আছে, আমি একটু এক্সাম্পলটা বলে দিই, যে 10,000 ট্রেনিং স্যাম্পলের উপরে আপনি যদি কাজ করেন, তাহলে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট মানে ফুল ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, সেটাতে ওয়ান আপডেট পার ইপোক। এক ইপোকে এই 10,000 স্যাম্পলের উপরে একসাথে কাজ করে একবারই ওয়েট আপডেট হবে। যদি আপনি স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ইউজ করেন, তাহলে ওয়ান ওয়ান স্যাম্পল এট এ টাইম, মানে 10,000 আপডেট পার ইপোক, প্রতি ইপোকে 10,000 বার করে ওয়েট আপডেট হবে। আর মিনি ব্যাচ এটা ডিপেন্ড করছে আপনার উপরে। আপনি যদি দেন 100, তাহলে 10,000-কে 100 দিয়ে ভাগ করলে এটা মোটামুটি কি হবে, এখানে দেখেন, 100 দিয়ে 10,000-কে ভাগ করলে 100 বার ওয়েট আপডেট হবে পার ইপোকে। এটা ডিপেন্ড করছে আপনার উপরে, আপনি কি করতে চান। এখানে মিনি ব্যাচটা আসলে কেন ইউজফুল সেটা বলছে, এফিসিয়েন্সি এটা আপনার উপরে যেহেতু ডিপেন্ড করছে। এখানে কিন্তু প্রসেসিং টাইমের বিষয় আছে। আপনি যদি হচ্ছে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ইউজ করেন, আলটিমেটলি প্রতিবার প্রতি অবজারভেশনে ইরর ক্যালকুলেট করে আপনাকে রেজাল্ট বের করতে হচ্ছে। আপনার সময় কিন্তু ওয়েট আপডেট হচ্ছে, সময় কিন্তু অনেক বেশি লাগবে, আবার নয়েজ পাম্প হবে, ঠিক আছে। তো আসলে আমরা মিনি ব্যাচটাই বেশি ইউজ করি। কেন ইউজ করি? এফিসিয়েন্সির জন্য। এই যে প্রসেসিং, প্রসেস মাল্টিপল স্যাম্পল এট ওয়ান্স, প্রতিবার আপনি হচ্ছে মাল্টিপল স্যাম্পল নিয়ে কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনার স্পিডটা কেমন রাখতে চাচ্ছেন, আপনি কিভাবে কি কাজ করবেন, সেটা আপনার কন্ট্রোলে থাকে। স্টেবল, আর হচ্ছে স্টেবল লার্নিং অনেক ক্ষেত্রে আসে, যেমন হচ্ছে আমরা বললাম যে যদি আমরা হচ্ছে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রেনিং লার্নিং কার্ভ গুলো আমরা দেখবো, এটা আসলে অনেক ক্ষেত্রেই নয়েজি আউটপুট আসে, এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রেই আসলে স্লো হওয়ার থেকে আমাদেরকে কিন্তু রক্ষা করতে পারে আমরা যদি মিনি ব্যাচ ইউজ করি। রেগুলারেশন ইফেক্ট কমাইতে পারে, ঠিক আছে। এই ধরনের কিছু সুবিধা অসুবিধা আছে, যেটা মিনি ব্যাচে আসলে আমরা সুবিধাটা পাই। তো আমরা আসলে ফুল ব্যাচও আসলে খুব কম ইউজ করা হয়, স্টকাস্টিক গ্রেডিয়েন্টও খুব কম ইউজ করা হয়, আসলে মিনি ব্যাচটাই আমাদের বেশি ইউজ করা হয় এই কারণে। তো এখানে মিনি ব্যাচের সাইজ কত হবে, এটা কিন্তু আপনার ডেটা সেটের উপরে ডিপেন্ড করছে। এটা আপনার যেখানে রান করবেন তার কম্পিটিশনাল স্পিডের উপরে ডিপেন্ড করছে, সেটা কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। তো এখন এইটা হচ্ছে আসলে এই কনসেপ্টটা লাগবে, যে ফুল ব্যাচ কি, মিনি ব্যাচ কি, স্টকাস্টিক গ্রেডিয়েন্ট কি। এর আগেও বলেছি, আমরা একটু জাস্ট ঝালাই করে নিলাম যে আসলে কি হলো। এরপরে হচ্ছে ব্যাচ নর্মালাইজেশন ইন অ্যাকশন। আমরা ব্যাচ নর্মালাইজেশন টেকনিকটা কিভাবে ইউজ করতে পারি, খেয়াল করেন। Batch normalization is a technique in deep learning used to make training faster, more stable, more accurate. আমরা ব্যাচ নর্মালাইজেশন ইউজ করে আমাদের ট্রেনিংটাকে আরো বেশি ফাস্টার, স্টেবল এবং অ্যাকুরেট করতে পারি। ব্যাচ নর্মালাইজেশনটা কি, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলি। ধরেন আপনার একটা ডেটা সেটে 10টা কলাম আছে। তো আপনি সাধারণত আপনার নর্মালাইজেশন করলে কি করি, নর্মালাইজেশন কিন্তু পুরো ডেটা সেটের উপরে একবারে করে নিই, তাই তো। কিন্তু ব্যাচ নর্মালাইজেশন মানে হচ্ছে কলম কলাম ওয়াইজ আপনার হচ্ছে নর্মালাইজ করবে। ধরেন 10টা কলাম আছে, প্রথম কলামের উপরে যদি আপনি ব্যাচ নর্মালাইজেশন চালান,
তাহলে হচ্ছে ওই কলামের মধ্যে যে ভ্যালুগুলো আছে ওই কলাম ওয়াইজ ওই কলামের উপরে আপনার নর্মালাইজেশন করবে, মানে ওই কলামের ভ্যালুগুলার মিন জিরো এবং ভেরিয়েন্স ওয়ান করবে, মানে ডিস্ট্রিবিউশনটা নর্মাল হবে শুধু ওই কলামে। এইভাবে কলাম ওয়াইজ কিন্তু আমরা ব্যাচ নর্মালাইজেশন করতে পারি। ঠিক আছে, এটাই মূলত কনসেপ্ট। আমরা দেখি আসলে কি বলা আছে, হাউ ইট ওয়ার্কস। দেখেন লেখা আছে, সাপোজ ইউ হ্যাভ এ মিনি ব্যাচ অ্যাক্টিভেশন। আপনার ধরেন এই ব্যাচ নর্মালাইজেশন কিন্তু সাধারণত মিনি ব্যাচের উপরে আমরা কাজ করাই। আপনার হচ্ছে টোটাল ডেটা সেটের মধ্যে আপনি হচ্ছে ব্যাচ সাইজ ডিটারমাইন করে নিলেন। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে সেই মিনি ব্যাচ x1 থেকে xm পর্যন্ত আছে, মানে এতগুলো অবজারভেশন আছে। কম্পিউট দ্য মিন অফ দ্য ব্যাচ। ঠিক আছে, আপনি হচ্ছে ওই ব্যাচের মধ্যে মিন ক্যালকুলেট করলেন। ঠিক আছে, এরপরে ওই ব্যাচের মধ্যে আপনি ভেরিয়েন্স ক্যালকুলেট করলেন। এর আগে কিন্তু আমরা কি করেছি, নর্মালাইজ করলে পুরো ডেটা সেটের উপরে নর্মালাইজ করেছি, মানে সবগুলা পুরো ডেটা সেটের উপরে নর্মালাইজ করেছি, যতগুলা রো ছিল ততগুলা। কিন্তু আমরা এখানে তা করব না, আমরা এখানে হচ্ছে এক একটা ব্যাচের উপরে করব। ঠিক আছে, ব্যাচ সাইজ যত, ধরেন যে আপনি টোটাল 10,000 অবজারভেশন একটা ডেটা সেটে আছে, তার মধ্যে 100টা করে ব্যাচ নিচ্ছেন, তাহলে 100টার উপরে সে হচ্ছে ব্যাচ ক্যালকুলেট করবে, মানে 100টার উপরে যে মিনি ব্যাচ হচ্ছে তারপরে মিন ক্যালকুলেট করবে, এই যে ভেরিয়েন্স ক্যালকুলেট করবে, তারপরে সেটাকে নর্মালাইজ করবে। এটা কিন্তু আমাদের নর্মালাইজ করার জন্য যে ফর্মুলা, সেটা যেটা করলে আমাদের মিন জিরো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে ওয়ান হয়। তার মানে আমাদের যে পুরো ডেটা সেট ছিল সেই ডেটা সেটের ব্যাচ সাইজ যেটা আমরা ধরলাম, যদি 100 ধরি, তাহলে 100টার উপরে আলাদা করে সে হচ্ছে নর্মালাইজ করছে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করছে আপনার হচ্ছে মিন জিরো এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়ান করছে। তার মানে আমার হচ্ছে ব্যাচ ওয়াইজ কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে, নট ফুল ডেটা সেট। আমরা কিন্তু এর আগে ফুল ডেটা সেটের উপরে করে অভ্যস্ত ছিলাম, এখন কিন্তু আমরা মিনি ব্যাচ করে প্রত্যেকটা ব্যাচের উপরে আলাদা আলাদা ভাবে স্ট্যান্ডার্ড আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ করব, মানে নর্মাল ডিস্ট্রিবিউশনে নিয়ে আসবো। তার মানে মিন জিরো এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়ান হবে। এরপরে আমরা হচ্ছে যদি মনে দরকার হয়, তাহলে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সরি, স্ট্যান্ডার্ডাইজেশন করার পরেও সেটাকে কিন্তু কিছুটা স্কেল এবং শিফট করতে পারি। এখানে দুইটা প্যারামিটারের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে বিটা আর গামা। গামা হচ্ছে এটা হচ্ছে স্কেলিং কন্ট্রোল করে, আর বিটা হচ্ছে শিফটিং যদি লাগে। এটা কিন্তু অ্যালগোরিদমের উপরে ডিপেন্ডেন্ট। আমাদের যদি অ্যালগোরিদমের দরকার হয়, সে কিন্তু লার্নিং প্রসেসটাকে পুরোটা অবজার্ভ করে, করার পর যদি মনে করে যে আমাদের হচ্ছে শিফটিং এবং স্কেলিং লাগবে, তাহলে বিটা এবং গামা আসলে ইউজ করে। আর এখানে ইপসাইলন যে ভ্যালুটা দেওয়া আছে, এটা আসলে আমাদের ডিভাইডেড বাই জিরো অবস্থা থেকে আসলে রক্ষা করার জন্য তৈরি করে, কারণ এটা অনেক ক্ষেত্রে জিরো হয়ে যেতে পারে। তো সেটা যেন জিরো না হয়, সেই কারণে পুরো ভ্যালুর উপরে আমার ইপসাইলন দেওয়া আছে, যেন আসলে এটা না হয়। তাহলে এই প্রসেসটা কিন্তু আমার হচ্ছে পুরো ব্যাচ নর্মালাইজেশনের প্রসেস। ব্যাচ নর্মালাইজেশন আমরা এক্সাম্পল দিয়ে দেখবো একটু পরে। এখন যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ব্যাচ নর্মালাইজেশন কিভাবে হতে পারে। আমাদের যে পুরো ডেটা সেট, এই পুরো ডেটা সেটের উপরে আমরা প্রথমে মিনি ব্যাচ করে আমরা হচ্ছে ব্যাচ সাইজ ডিটারমাইন করবো। ধরলাম যে 10,000 ডেটা সেট, তার মধ্যে 100 100 করে আমরা হচ্ছে রো নিচ্ছি বা অবজারভেশন নিচ্ছি। তো 100টা রো নেওয়ার পরে এই রো এর যে ভ্যালু গুলো আছে, এই ভ্যালু গুলোর উপরে আমরা হচ্ছে আসলে স্ট্যান্ডার্ডাইজ করব। তার মানে ওই ধরেন যে 100টা যে অবজারভেশন নিলাম, এই 100টা যে অবজারভেশন এই ব্যাচের উপরে আমরা হচ্ছে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলা ক্যালকুলেট করব। মিন জিরো হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়ান হবে, এবং সেই হিসেবে আমরা নর্মালাইজ করব। এরপরে যদি শিফটের বা স্কেলিং এর দরকার পড়ে, আমাদের এই হচ্ছে এটা হলো দেখেন, এই যে এক্স আই মানে যেটা চেঞ্জ ভ্যালু, এই ভ্যালুর সাথে আমরা হচ্ছে স্কেলিং কন্ট্রোল করব গামা দিয়ে। আর যদি শিফটিং এর দরকার হয়, সেটা হচ্ছে বিটা দিয়ে। এইভাবে কিন্তু আমরা করতে পারি। যদি আপনি করতে না চান, তাহলে এই গামার ভ্যালু হয় ওয়ান, মানে কোনো স্কেলিং না, যা ছিল তাই, মানে চেঞ্জ হওয়ার পরে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা ছিল সেটার সাথে এটা ওয়ান গুণ হলে ওয়ান, আর বিটার ভ্যালু আসলে জিরো। ওয়ান আর জিরো, গামা এবং বিটা যদি এভাবে করি, তাহলে কিন্তু যেটা স্কেলিং হয়ে থাকলো সেটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এটা ডিপেন্ড করে আসলে অ্যালগোরিদমের উপরে, আপনি কিভাবে কাজ করবেন তার উপরে। এখন এটা কেন দরকার, কেন দরকার আমরা হচ্ছে রান করলেই বুঝতে পারবেন যে আসলে স্টেবল এবং ইফেক্টিভ নেটওয়ার্ক লার্নিং এর জন্য আমাদের এটা দরকার। দেখেন এখানে বেনিফিট গুলো বলা আছে, স্পিড আপ ট্রেনিং, স্পিড আপ করে আর কম ইপোকে কিন্তু নেটওয়ার্ক স্টেবল হয়ে যাবে। হায়ার লার্নিং রেট দিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, তারপরে আমাদের ভ্যানিশিং এবং এক্সপ্লোডিং গ্রেডিয়েন্টকে আমরা রক্ষা করতে পারি। এর আগের দুই চ্যাপ্টারে কিন্তু আমরা ভ্যানিশিং কে কিভাবে ট্রিট করব, এক্সপ্লোডিং গ্রেডিয়েন্টকে কিভাবে প্রিভেন্ট করব, সেগুলো কিন্তু রক্ষা আমরা দেখেছিলাম।
এই টেকনিকের মাধ্যমে ব্যাচ নর্মালাইজেশন দিয়েও কিন্তু আমরা সেটা করতে পারি। ঠিক আছে, আমাদের রিডিউস ওভারফিটিং কেও আসলে আহ, আমরা দূর করতে পারি। মেক ডিপ নেটওয়ার্ক ইজিয়ার টু ট্রেনিং, ডিপ নেটওয়ার্ককে আসলে সহজেই ট্রেন করা যেতে পারে। দেখেন এখানে যেটা বলা হচ্ছে, ব্যাচ নর্মালাইজেশন ইজ এ মেথড দ্যাট নর্মালাইজ দ্য অ্যাক্টিভেশনস ইন ইচ মিনি ব্যাচ। খেয়াল করেন, ব্যাচ এতক্ষণ পর্যন্ত বললাম, ব্যাচ নর্মালাইজ কি করে, প্রত্যেকটা মিনি ব্যাচের মধ্যে আসলে তার যে ডেটাগুলো আছে সেগুলাকে আসলে নর্মালাইজ করে, তার মানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডাইজ করে, মানে আমাদের বেল শেপ কার্ভের দিকে নিয়ে যায়, মিন জিরো এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়ান এই ফর্মে নিয়ে আসে। তাহলে ব্যাচ নর্মালাইজেশন এমন একটা টেকনিক যেটা দিয়ে প্রত্যেকটা মিনি ব্যাচের মধ্যে আমরা ডেটাগুলোকে আসলে নর্মালাইজ করি। এটা করলে কি হবে, আমাদের টু স্টেবিলাইজ এন্ড অ্যাক্সেলারেট নিউরাল নেটওয়ার্ক লার্নিংটাকে আমাদের অনেক বেশি স্টেবল এবং অ্যাক্সেলারেট করতে পারে। কি হয় এখানে একটা রিয়েল এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখো। ধরেন যে একটা মিনি ব্যাচ, মানে এরকম এখান থেকে এই যে আপনার ধরেন একটা ডেটা সেট যেখানে দুইটা ফিচার আছে, এবং ধরে নিলাম আমি যে 1000টা অবজারভেশন আছে, ওখান থেকে এই প্রত্যেকটা মিনি ব্যাচের ভ্যালু নেওয়া হলো 4। তারপরে ব্যাচ সাইজ যদি 4 হয় তাহলে প্রত্যেকটা মিনি ব্যাচে কটা করে থাকবে, 4টা রো, 1 2 3 4, দুইটা ফিচার আনা। আমাদের টোটাল ডেটা সেটেই হচ্ছে দুইটা করে ফিচার, দুইটা ফিচার মানে 2 ডাইমেনশনের। এবং আমাদের হলো ধরলাম যে আমার হচ্ছে 1000টা অবজারভেশন এরকম আছে, রো আছে। আমার ব্যাচ সাইজ যদি 4 করি তাহলে এখানে 4টা রো আসবে। এই যে ব্যাচ সাইজ 4 আর ফিচার হচ্ছে 2। এখন এটাকে কিভাবে আমরা নর্মালাইজ করবো দেখেন তো। ব্যাচ নর্মালাইজ কিভাবে হতে পারে, এটা কিন্তু কলাম বাই কলাম করবে। এই যে লেখা আছে, আমি প্রথমেই বলেছিলাম উইল অ্যাপ্লাই ব্যাচ নর্মালাইজেশন ফিচার ওয়াইজ, কলাম বাই কলাম, প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদা ভাবে কিন্তু ব্যাচ নর্মালাইজ হবে। হ্যাঁ, তো দেখেন আমরা এখন প্রথম কলামের জন্য আমরা হচ্ছে মিন ক্যালকুলেট করব। এটা মিন ক্যালকুলেট করার ফর্মুলা, তার মানে 1 2 3 4 আর 2 3 4 5, এটা দ্বিতীয় কলাম। প্রথম কলামের জন্য মিন হচ্ছে 1 2 3 4, 4 দিয়ে ভাগ 2.5, আর দ্বিতীয় কলামের জন্য 2 3 4 5, 4 দিয়ে ভাগ 3.5। এখন আমরা যদি এই মিন, এটা প্রথম কলামের দ্বিতীয় কলামের, ঠিক আছে, এই মিনি ব্যাচের জন্য এটা হচ্ছে আসলে মিন, দুই কলামে দুইটা। এরপরে আমরা হচ্ছে ভেরিয়েন্স ক্যালকুলেট করব। ভেরিয়েন্স ক্যালকুলেট করার জন্য অবজারভেশন থেকে আমরা হচ্ছে মিন গুলাকে বিয়োগ করে স্কোয়ার করে সামেশন করে 4 দিয়ে ভাগ করলে আমাদের ভেরিয়েন্স তৈরি হবে। আমাদের কিন্তু দুই ক্ষেত্রে আমরা ভেরিয়েন্স কিন্তু 1.25 পেয়েছি। ঠিক আছে, এটা আলাদা হতে পারে, একই হতে পারে, ডিপেন্ডস। আমরা কিন্তু এটা ভেরিয়েন্স পেলাম, তার মানে আমাদের এইটা ছিল হচ্ছে টোটাল মিনি ব্যাচ। মিনি ব্যাচের মধ্যে এইটা পাইলাম হচ্ছে মিন, এবং এইটা পাইলাম হচ্ছে ভেরিয়েন্স। হ্যাঁ, এরপরে দেখেন আমরা কি করব, নর্মালাইজ করব। নর্মালাইজের ফর্মুলা হচ্ছে এইটা। নর্মালাইজ কিন্তু কলাম ওয়াইজ হবে। ঠিক আছে, এখন নর্মালাইজ করলে আমরা কিন্তু মিন জিরো এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়ান পাবো। নর্মালাইজ করলে আমরা যদি এইভাবে কাজ করি, এটা নর্মালাইজের ফর্মুলাই, আপনি যদি আগে থেকে রেজাল্ট গুলো এখানে নিয়ে আসেন, তাহলে আমরা নর্মালাইজ করলে এই যে এই 4টা ভ্যালু, এইটা এটা এটা এটা, এবং প্রথম কলামের জন্য দ্বিতীয় কলামের জন্য এইভাবে পাবো। তার মানে আমরা এইটাকে, এই যে এই দুই কলামকে 1 2 3 4 2 3 4 5, এইটাকে যদি হচ্ছে নর্মালাইজ করে ফেলি, আলটিমেটলি কিন্তু আমাদের এটা চলে আসলো। তার মানে এটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেল। এখন আপনি কি এই যে বিটার গামা এটা অ্যাপ্লাই করবেন, লাগবে কিনা? এই যে অ্যাপ্লাই লার্নেবল স্কেল গামা এন্ড শিফট বিটা। এখানে দেখেন, ব্যাচ নর্মালাইজেশন ডাজন্ট জাস্ট স্টপ এট নর্মালাইজেশন। নাম শুনে মনে হচ্ছে যে এটা শুধুমাত্র মিনি ব্যাচের উপরে নর্মালাইজ করবে। নো, শুধু নর্মালাইজ না, আসলে এখানে রিস্কেল এবং শিফটিং এর দরকার হলে সেই রিস্কেল এবং শিফটিং ও করে। এটা সাধারণত অ্যালগোরিদম করে। ইট অ্যালাউজ দ্য নেটওয়ার্ক টু রিস্কেল এন্ড শিফট দ্য ভ্যালুজ। এখানে দেখেন, এটা হচ্ছে রিস্কেলিং এর জন্য এবং এটা হচ্ছে শিফটিং এর জন্য। যদি আপনি যদি অ্যালগোরিদম মনে করে যে না আমার কোনো শিফটিং এর দরকার নাই, স্কেলেরও দরকার নাই, তাহলে আমার এইখানে 1 এবং এটা 0 দিয়ে গুণ করলে কি হবে, এটা যেটা চেঞ্জ আসলো তার মানে আউটপুট হচ্ছে ওইটাই থাকবে। এই যে এখানে ফর সিম্পলিসিটি অ্যাসিউম 1 1, তার মানে এই যে গামা 1 1 মানে হচ্ছে এটা চেঞ্জ হবে না, যা ছিল তাই। আর বিটা 0 0 মানে নো শিফট। ঠিক আছে, যদি চেঞ্জের দরকার হয় তাহলে কিন্তু চেঞ্জ হতে পারে। যদি আমরা এই ফর্মে নিয়ে আসি 1 আর 0 দিয়ে, তাহলে কিন্তু আমাদের আমাদের এই 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 স্টেপের আসলে কার্যকারিতা নাই। কিন্তু এটা অ্যালগোরিদম যদি মনে করে সেটা করতে পারে। হ্যাঁ, ওয়াই আর এক্স। এখানে বলা আছে বাই ডিউরিং ট্রেনিং, কিভাবে এটা ডিটারমাইন হবে, মাথার মধ্যে আসতে পারে যে এই বিটার গামা কিভাবে ঠিক হবে, কোন ভ্যালু হবে।
এটা লার্নিং করার সময় অ্যালগরিদম নিজেই ডিফাইন করে নেয়। বাই ডিউরিং ট্রেনিং গামা এন্ড বিটা আর লার্নড, এমন ভাবে লার্ন হয় সো দ্যাট দ্য নেটওয়ার্ক ক্যান আনডু নর্মালাইজেশন ইফ নিডেড। যদি দরকার পড়ে তাহলে সে শিফটিং এবং রিস্কেল গুলা করে। তার মানে আমরা কি পাইলাম দেখেন তো, নর্মালাইজ করার পরে এই আউটপুটটা পাচ্ছি। আলটিমেটলি আমাদের এই চারটা স্টেপ ইউজ করার পর আমরা কিন্তু আমাদের এই মিনি ব্যাচের যে ভ্যালু, প্রত্যেকটা ব্যাচের জন্য আমি প্রথমে বলেছিলাম যেটা ধরেন যে 1000টা স্যাম্পল আছে, তার মধ্যে থেকে আমরা চারটা স্যাম্পল নিয়ে মিনি ব্যাচ বানালাম, এই মিনি ব্যাচের জন্য এইটা পাইলাম, যার মিন হচ্ছে 0, ভেরিয়েন্স 1। এটা হলো প্রথম মিনি ম্যাচের জন্য। দ্বিতীয় মিনি ম্যাচের জন্য আর চারটা নিবো, তৃতীয় মিনি ম্যাচের জন্য আর চারটা নিবো, যতক্ষণ পর্যন্ত না 1000 হয়। তাহলে 1000কে 4 দিয়ে ভাগ করলে কত? 250টা মিনি ব্যাচ হবে, 250টার আলাদা আলাদা ভাবে এইভাবে ক্যালকুলেট হবে ভ্যালু, যেগুলার মিন এবং ভেরিয়েন্স এই ফর্মে আসবে, মিন 0 আর ভেরিয়েন্স হচ্ছে 1। এইটা করলে আমরা স্টেবিলাইজড আউটপুট পেতে পারি। ঠিক আছে, এখন এইটা কি হইতে পারে সেটা হচ্ছে আমরা একটু দেখবো। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে ব্যাচ নর্মালাইজেশন কি এবং ব্যাচ নর্মালাইজেশন কিভাবে কাজ করে সেটা বলেছি। এবং এখানে দেখেন যে ব্যাচ নর্মালাইজেশনটা এখানে একটা গ্রাফিক্যাল পিকচার দিয়ে আপনাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি কিভাবে কাজ হয়, এটাও দেখতে পারেন। এটা হচ্ছে যে ব্যাচ নর্মালাইজেশন কিভাবে কাজ করে, যে ব্যাচ মিনি ব্যাচ কি, সেটা ফুল ব্যাচ মিনি ব্যাচ এসজিডি যেটা বললাম এতক্ষণ থেকে, সেটা এটা বলা আছে কেন কাজে লাগে। এখানে এক্সাম্পলটা ওখানে যেটা দেখালাম এটা হচ্ছে 2 ডাইমেনশনাল ছিল, দুইটা ফিচার ছিল, আর এখানে কিন্তু একটা ফিচার সমৃদ্ধ দেওয়া আছে। একটার ক্ষেত্রেও যা হয়, দুটার ক্ষেত্রেও তো আমরা হচ্ছে মিন, ভেরিয়েন্স, নর্মালাইজ, স্কেল এন্ড শিফট। দেখেন স্কেলের ক্ষেত্রে ওয়াই এবং মানে গামা বিটা 1 আর 0 করা আছে। রিপসেনাইলন এটা হচ্ছে আমার ভ্যালুটা যেন ডিভাইড বাই 0 থেকে বাঁচানোর জন্য আসলে মানে ওই ফর্মে যেন না পড়ে সেজন্য একটা স্মল ভ্যালু নেওয়া আছে। তো এইটাকে যদি আমরা এই যে স্টেপ চারটা বললাম, এই স্টেপ চারটার মধ্যে দিয়ে ক্যালকুলেশন করি, এটা আসলে কোনো কাজ করবে না, কেননা 1 আর 0 নেওয়া আছে গামার বিটার ভ্যালু। তো এইটা হচ্ছে 2468, এটা চেঞ্জ হয়ে এই যে দেখেন মাইনাস প্লাসের কম্বিনেশন একটা আসছে। এইটা কিন্তু আসলে আমার, এর আগে কিন্তু আমরা নর্মালাইজ করেছি সবসময়ই, মানে স্ট্যান্ডার্ডাইজেশন যেটা, মানে আমরা নর্মালাইজ করে করা মানে হচ্ছে আমার বেল শেপ কার্ভে নিয়ে আসা। আমরা কিন্তু প্রত্যেকটা কলামকে আলাদা আলাদা ভাবে নিয়ে আসি, তাই না? তো প্রত্যেকটা কলামকে যখন আপনি আলাদা আলাদা ভাবে নিয়ে আসবেন, প্রত্যেকটা কলামের উপরে কিন্তু আলাদা ক্যালকুলেশন হবে। এবং যেটা ওখানে দেখালাম যে দুইটা ফিচার ছিল, এখানে একটা ফিচার দিয়ে দেখানো হচ্ছে। এবং যে ভ্যালুগুলো আসবে সেটা কিন্তু ব্যাচ নর্মালাইজেশনে প্রত্যেকটা মিনি ব্যাচের যে ভ্যালু তার উপরে কাজ হবে। ঠিক আছে, ওইটা এখানে দেখাচ্ছে যে এটা চেঞ্জ হয়ে এটা আসছে। আমরা এখানে কিন্তু যে এক্সাম্পলটা দেখলাম সেটা কিন্তু আমাদের এইটা, এইটা দুইটা ফিচার সমৃদ্ধ, চারটা অবজারভেশনের, এটা চেঞ্জ হয়ে কিন্তু এটা আসছে আলটিমেটলি, তাই তো? এখানে হচ্ছে একটা দেখানো হচ্ছে, একটার ভ্যালু এটা আসছে, এটার মিন 0, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1, তার মানে এটা নর্মালাইজ হয়ে গেছে। অলরেডি কি কি সুবিধা পাই সেটা তো বলেছি। স্পিড আপ করে, লার্নিং রেটকে হাই করে আমরা দ্রুত করতে পারি, সেই জন্য স্পিড আপ হয় মূলত। ভ্যানিশিং এবং এক্সক্লুডিং গ্রেডিয়েন্টকে আমরা রিডিউস করতে পারি, রেগুলাইজার মানে রিডিউস ওভারফিটিং আমরা করতে পারি। আর ডিপার নেটওয়ার্ক আমাদের খুব সহজেই রান হয়। এটা আসলে উদ্দেশ্য কি, মিনি ব্যাচ নিয়ে এতক্ষণ যতগুলা কথা বলেছি, একটাই কাজ, সেটা হচ্ছে পুরো ডেটা সেটের উপরে, মানে ফুল ডেটা সেটের উপরে আমরা নর্মালাইজ করবো না, ফুল ডেটা সেটকে একসাথে নর্মালাইজ করবো না। আমরা নর্মালাইজ করব হচ্ছে পুরো ডেটা সেটটাকে ছোট ছোট ব্যাচে ভাগ করব, মিনি ব্যাচে ভাগ করব, প্রত্যেকটা মিনি ব্যাচের উপরে নর্মালাইজ করব, কলম ওয়াইজ। নর্মালাইজেশন তো কলম ওয়াইজই হয়, নর্মালাইজ আমরা সাধারণত কলম ওয়াইজই করি। তো এখানে ব্যাচ নর্মালাইজেশন মানে হচ্ছে আমরা যে মিনি ব্যাচ গুলো ভাগ করব, প্রত্যেকটা মিনি ব্যাচের উপরে আমরা হচ্ছে আলাদা আলাদা ভাবে আসলে আমাদের বেল শেপ কার্ভে যেটা করি, মিন 0, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 সেভাবে ক্যালকুলেট করবো। এটা করলে আমরা এই সুবিধাগুলো পাবো যে আমরা বেটার লার্নিং করতে পারি। তো সেটাই আসলে আমরা এতক্ষণ থেকে আসলে বলার চেষ্টা করলাম। এখন আমরা একটু কোডিং এর দিকে ফিরে আসি। তো এখানে এই যে এই চ্যাপ্টারে মূলত এই যে আমরা কিভাবে কাজ করতে পারি বা কি করা যাবে এই চ্যাপ্টারে সেটা বলছে। ডিপ নিউরাল নেটওয়ার্ক আর চ্যালেঞ্জিং to train, not least because the input from prior layer can change after weight updates। বুঝতেই পারছেন যে আমরা যদি আসলে খুব বড় ধরনের বা বেশি
নিউরাল নেটওয়ার্ককে ডিপ করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জিং হতে পারে। তো ব্যাচ নর্মালাইজেশন কিন্তু এটা আমাদেরকে অনেক ক্ষেত্রে সহজ করতে পারে। ব্যাচ নর্মালাইজেশন ইজ এ টেকনিক টু স্ট্যান্ডার্ডাইজ দ্য ইনপুট টু এ নেটওয়ার্ক অ্যাপ্লাই টু আইদার দ্য অ্যাক্টিভেশন অফ এ প্রায়র লেয়ার অর ইনপুট ডিরেক্টলি। আমরা দেখছি যে এটা বলছে ব্যাচ নর্মালাইজেশন আমরা কোথায় ইউজ করব সেটা নিয়ে কথাবার্তা বলছে। এরপরে বলছে, আমরা দেখছি এক্সাম্পলে দেখবো, ব্যাচ নর্মালাইজেশন accelerates training in some cases by having helping the number of epoch and provide some regularization effect, reducing generalization error। সাধারণত ব্যাচ নর্মালাইজেশনের যে সুবিধাগুলো সেটা এখানে বলছে। এটা কিভাবে হতে পারে, অলরেডি কিন্তু ব্যাচ নর্মালাইজেশন কি সেটা আপনাদেরকে বলেছি। তো এখানে যে থিওরি গুলো আছে এটা আসলে বলার আর প্রয়োজন পড়ে না, এর থেকে অনেক ভালো করে অনেক কিছু বলা আছে। তো এরপরে দেখেন যে টিপস অফ ইউজিং ব্যাচ নর্মালাইজেশন। আমরা যে ব্যাচ নর্মালাইজেশন ইউজ করব সেটা আসলে কিভাবে ইউজ করতে পারি। এখানে বলছে ইউজ উইথ ডিফারেন্ট নেটওয়ার্ক টাইপস। আমরা ব্যাচ নর্মালাইজেশন সাধারণত মাল্টিলেয়ার পারসেপ্ট্রন, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক সেক্ষেত্রে ইউজ করতে পারি। প্রবাবলি ইউজ বিফোর দ্য অ্যাক্টিভেশন। আমরা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনের আগে ইউজ করব না পরে ইউজ করব, সেটা একটা ফ্যাক্ট। আমাদের এখানে এক্সাম্পল দেওয়া আছে, অ্যাক্টিভেশনের আগে ইউজ করলে কি সুবিধা, অ্যাক্টিভেশনের পরে ইউজ করলে কি সুবিধা, সেটা একটু দেখতে চাই, সেটা আমরা দেখতে পারবো। তবে সাধারণত নর্মাল ট্র্যাডিশন হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনের আগেই ব্যাচ নর্মালাইজেশন ইউজ করা। ঠিক আছে, ওইটাই বলছে প্রবাবলি ইউজ। এবারে রিস্ট্রিক্টলি বলে না, এটা আপনার ডেটা সেটের উপরে আপনাকে টেস্ট করে দেখতে হবে। প্রবাবলি ইউজ বিফোর দ্য অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশনের আগে ইউজ করাটা ভালো হতে পারে। ইউজ লার্জ লার্নিং রেট। আপনি যদি ব্যাচ নর্মালাইজেশন ইউজ করেন তাহলে লার্জ লার্নিং রেট ইউজ করা ভালো, এতে আপনার রেজাল্টটা দ্রুত আসবে, বহুত কম ইপোকেই আপনার নেটওয়ার্ক স্টেবল হওয়ার সুযোগ থাকবে। লেস সেন্সিটিভ টু ওয়েট ইনিশিয়ালাইজেশন। আমরা সাধারণত ওয়েট ইনিশিয়ালাইজেশন কি করব সেটা নিয়ে একটু চিন্তার মধ্যে থাকি, অনেকগুলো আমাদের মেথড আছে তাই না। তো আমরা হচ্ছে এই ওয়েট ইনিশিয়ালাইজেশন নিয়ে খুব বেশি চিন্তা করার আমাদের দরকার পড়বে না যদি আমরা হচ্ছে ব্যাচ নর্মালাইজেশন ইউজ করি। ওই জন্যই বলছে লেস সেন্সিটিভ টু ওয়েট ইনিশিয়ালাইজেশন। অল্টারনেট টু ডেটা প্রি প্রসেসিং। আমরা যদি ব্যাচ নর্মালাইজেশন ইউজ করি অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের ডেটা প্রি প্রসেসিং এর দরকার নাও হতে পারে, আবার লাগতেও পারে, ডিপেন্ডস। তবে অনেক ক্ষেত্রে আমাদের এই চান্সটা কমে যে আমরা যে ডেটা প্রি প্রসেসিং করার সময় আমরা যে নর্মালাইজ করি সেই নর্মালাইজটা আমাদের নাও লাগতে পারে, আমরা যেহেতু মিনি ব্যাচ ইউজ করব সেই কারণে, যেহেতু ইন্ডিভিজুয়ালি ব্যাচ ওয়াইজ আমাদের সেই নর্মালাইজটা হয়ে যাবে। ডোন্ট ইউজ উইথ ড্রপ আউট। রেগুলারাইজেশনটাকে আসলে ড্রপ আউটের সাথে ইউজ করতে নিষেধ করছে, যেহেতু আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ব্যাচের উপরে কাজ করি। দেখেন একটু পড়ি, ব্যাচ নর্মালাইজেশন অফার্স সাম রেগুলারাইজেশন ইফেক্ট। আমাদের ব্যাচ নর্মালাইজেশন আমাদের রেগুলারাইজেশন ইফেক্টটাকে অলরেডি কমায়। আমাদের রিডিউসিং জেনারেলাইজেশন ইরোর, জেনারেলাইজেশন ইরোরটাকে কিন্তু সেটা রিডিউস করবে। পারহাপস নো লঙ্গার রিকোয়ারিং দ্য ইউজ অফ ড্রপ আউট অফ রেগুলারাইজেশন। সাধারণত আমরা রেগুলারাইজেশন টাকে ঠিক করার জন্য ড্রপ আউট ইউজ করি, কিন্তু ব্যাচ নর্মালাইজেশন অলরেডি ব্যাচ নর্মালাইজেশন করলে রেগুলারাইজেশন ইফেক্ট আমরা কমতে পারি, জেনারেলাইজেশন ইরোরকে আমরা রিডিউস করতে পারি, সে কারণে এটা ইউজ করার দরকার নাও করতে পারে। আপনি টেস্ট করে দেখবেন এই জিনিসগুলো সাধারণত আমাদের এই সুবিধাগুলো পাবো। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা যে ব্যাচ নর্মালাইজেশন করবো সেই ব্যাচ নর্মালাইজেশনটা কিভাবে করতে পারি। ঠিক আছে, এই কটা পয়েন্ট একটু মাথায় রেখে কাজ করলে সুবিধা হয়। এখন ব্যাচ নর্মালাইজেশন আমরা কেরাসে কিভাবে ইমপ্লিমেন্ট করি দেখেন। ব্যাচ নর্মালাইজেশন আমাদের হচ্ছে এই যে কেরাস প্রোভাইডস সাপোর্ট অফ ব্যাচ নর্মালাইজেশন ভায়া দ্য ব্যাচ নর্মালাইজেশন লেয়ার। আমরা কিন্তু ব্যাচ নর্মালাইজেশন একটা লেয়ারই তৈরি করতে পারি ব্যাচ নর্মালাইজেশন। এটা কিন্তু ডিফল্ট ভ্যালু গুলো সব এখানে আসবে, যেহেতু এখানে কিছু দেওয়া নাই। আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে এই যে ব্যাচ নর্মালাইজেশনের মধ্যে মোমেন্টাম নিয়ে আবার কথা বলছে, এটা কিরকম হইতে পারে আমি একটু পড়ি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা যদি কেরাসে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে ব্যাচ নর্মালাইজেশন লেয়ার এইভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। দ্য লেয়ার উইল ট্রান্সফর্ম। যদি আমরা ব্যাচ নর্মালাইজেশন করি তাহলে কেরাসে ব্যাচ নর্মালাইজেশন এভাবে লেয়ার তৈরি করে কাজটা করতে পারি। দ্য লেয়ার উইথ ট্রান্সফর্ম ইনপুটস সো দ্যাট দে আর স্ট্যান্ডার্ডাইজড, মিনিং দ্যাট দে উইল হ্যাভ এ মিন জিরো অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়ান। প্রত্যেকটা মিনি ব্যাচের জন্য এই কাজটা হবে। During training, the layer will keep track of the statistics of each input variable and use them to standardize the data. Further, the standardized output can be scaled using the learned parameter of beta and gamma, যেটা আমরা ওই যে চারটা স্টেপের কথা বললাম। ঠিক আছে, ফোর্থ স্টেপটা that defines the new mean and standard deviation of the input of the transform।
আমরা তো 3 নাম্বার স্টেপ পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে মিন জিরো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1, কিন্তু আপনার যদি অ্যালগোরিদম মনে করে যে এইটা বিটা এবং গামার ভ্যালু চেঞ্জ করা দরকার, সে চেঞ্জ করতে পারে, তবে সেই ক্ষেত্রে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 থেকে মানে 0 এবং 1 থেকে শিফট হতে পারে। The layer can be configured to control whether these additional parameter will be used or not via the center and scale attribute respectively. আসলে এই যে আমরা ব্যাচ নর্মালাইজেশন ফাংশনটা দেওয়াই হচ্ছে, সে 3 নম্বর স্টেপ পর্যন্ত তো ক্যালকুলেট করেই, সাথে হচ্ছে 4 নম্বর স্টেপটা আসলে লাগবে কি লাগবে না সেটা এই সে ঠিক করে। যদি না লাগে তাহলে গামা আর বিটার ভ্যালু 1 আর 0 করে রেসপেক্টিভলি। আর যদি হচ্ছে লাগে তাহলে সে ভ্যালুটা দিয়ে ক্যালকুলেট করে, তবে সেই ক্ষেত্রে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেঞ্জ হতে পারে। বাই ডিফল্ট দে আর ইনেবল, ডিফল্ট কিন্তু সেটা ইনেবল করাই থাকে গামা এবং বিটার ভ্যালু, ঠিক আছে। এরপরে দেখেন দ্য স্ট্যাটিস্টিক্স ইউজ টু পারফর্ম দ্য স্ট্যান্ডার্ডাইজেশন। ফর এক্সাম্পল দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ইচ ভেরিয়েবল আর আপডেটেড ফর ইচ মিনি ব্যাচ অ্যান্ড এ রানিং এভারেজ ইজ মেইনটেইন। A momentum argument allow you to control how much the statistics for the previous mini batch to include when the update is calculated. এখানে এই লাইনটা একটু খেয়াল করেন, এ মোমেন্টাম এখানে দেওয়া হচ্ছে। হোয়াট ইজ মোমেন্টাম? মোমেন্টামটা কি? মোমেন্টাম কিন্তু এর আগে আমরা দেখে আসছি এসজিডি তে, ওইটার এটা কিন্তু আলাদা। ওই মোমেন্টামে কি ছিল? ওই মোমেন্টামে হচ্ছে লার্নিং রেটটা তো কমিয়ে দিচ্ছিল আমাদেরকে, মোমেন্টাম হচ্ছে সঠিক ডিরেকশনে সে জাম্পটা করতো, সেটা হলো যে প্রিভিয়াস স্টেপের উপরে বেস করে। এখানে কিন্তু যেটা বলা হচ্ছে দেখেন, এ মোমেন্টাম আর্গুমেন্ট অ্যালাউ ইউ টু কন্ট্রোল হাউ মাচ দ্য স্ট্যাটিস্টিক্স ফ্রম দ্য প্রিভিয়াস মিনি ব্যাচ টু ইনক্লুড হোয়েন দ্য আপডেট ইজ ক্যালকুলেটেড। আপনি পরের যে মিনি ব্যাচ, ধরেন আপনি প্রথমে 4টা করে, এর আগে যে এক্সাম্পলটা দিলাম, 4টা করে অবজারভেশন নিয়ে মিনি ব্যাচ তৈরি করেছেন, মিনি ব্যাচের সাইজ হচ্ছে 4, ব্যাচ সাইজ 4। এর পরের বার দ্বিতীয় লটে যখন আপনি মিনি ব্যাচ ক্যালকুলেশন করবেন, তখন প্রথম মিনি ব্যাচের উপরে বেচ করে সে কি কাজ করবে না করবে না? যদি প্রথম মিনি ব্যাচের উপরে বেচ করে সে কাজ করে, তাহলে আপনার মোমেন্টামের ভ্যালু দিতে হবে। মোমেন্টামের ভ্যালু 0 দেওয়া মানে হচ্ছে আগের মিনি ব্যাচের উপরে বেচ করে কোনো আপডেট নেবে না। আর যদি মিনি ব্যাচের ভ্যালু আপনি 1 এর কাছাকাছি দেন, যেমন এখানে যদি বলা আছে যে 0.99, তাহলে প্রথম মিনি ব্যাচের ভ্যালুর উপরে বেচ করে সে দ্রুত জাম্প করতে পারে। দেখেন, এই মোমেন্টাম আর্গুমেন্টস অ্যালাউ ইউ টু কন্ট্রোল হাউ মাচ দ্য স্ট্যাটিস্টিক্স ফ্রম দ্য প্রিভিয়াস মিনি ব্যাচ টু ইনক্লুড হোয়েন আপডেট ইজ ক্যালকুলেটেড। যখন আপডেট ক্যালকুলেশন হবে তখন প্রিভিয়াস মিনি ব্যাচের উপরে সে ডিপেন্ডেন্সি রাখবে কিনা। যদি ডিপেন্ডেন্সি রাখে তাহলে 1 এর কাছাকাছি, যেমন 0.99 বা 9 এরকম দিতে হবে। আর যদি আপনি আপডেট না রাখতে চান, আগে আপডেট আগের ব্যাচের উপরে না করতে চান আগের ব্যাচ অনুসারে, তাহলে এটার ভ্যালু আপনি 0 দিতে পারেন, ঠিক আছে। এই যে লেখা আছে, এইটাই আসলে এখানে মোমেন্টাম একটা ফ্যাক্টর। এখন আমরা ব্যাচ নর্মালাইজেশনটা কিভাবে ইউজ করতে পারি? অনেকভাবে ব্যাচ নর্মালাইজেশন ইন মডেলস, আমরা মডেলের সাথে কিভাবে ইউজ করব। দেখেন, ইনপুট এন্ড হিডেন লেয়ার ইনপুট। আমরা ব্যাচ নর্মালাইজেশন কিন্তু ইনপুট, যেখানে ইনপুটের সাথে কিন্তু নর্মালাইজ করে ফেলতে পারি। যদি আপনি ইনপুটের সাথেই ব্যাচ নর্মালাইজেশন ইউজ করেন, যে লেখা আছে when used to standardize the raw input variable, যে ইনপুটটা আপনি নিউরাল নেটওয়ার্কে বা মাল্টিলেয়ার পারসেপট্রনে বা সিএনএন এ, আমি এমএলপি সহজ করার জন্য বলি, এমএলপি তে ফিট করার জন্য যেটা বলছেন, সেইখানেই যদি দিতে চান, ইনপুটের উপরেই সে ব্যাচ নর্মালাইজ করবে, তাহলে আপনি হচ্ছে যে নর্মালাইজেশন ইনপুট শেপ 2, এটা হলো ডাইমেনশন। যত ডাইমেনশন, এটা 1 ডাইমেনশনের জন্য এটা দেওয়া আছে। যদি আপনি হচ্ছে ইনপুট শেপের উপরে করতে চান, তাহলে ইনপুট শেপের উপরে ব্যাচ নর্মালাইজেশন হবে। সেকেন্ড হচ্ছে যে আপনি এই যে এইভাবে যদি সরাসরি দিতে চান, এটাও হতে পারে। হুম, দেখেন এখানে কি লেখা আছে, when used to standardize the output of a hidden layer, হিডেন লেয়ারের উপরে করতে চাইলে এভাবে হতে পারে, ঠিক আছে। ইনপুট লেয়ারের উপরে করলে সাধারণত এটা, হিডেন লেয়ারের উপরে করলে এটা। ইনপুট লেয়ারের উপরে করলে আপনার শেপটা দিতে হবে, আর হিডেন লেয়ারের উপরে করলে আপনার শেপ দেওয়ার দরকার নেই, সে অটোমেটিকলি ওখান থেকে পেয়ে যাবে, বিধায় দেওয়ার দরকার পড়ছে না, ঠিক আছে। যেখানে দরকার হবে আপনি ইউজ করতে পারেন। ইউজ বিফোর আর আফটার দ্য অ্যাক্টিভেশন লেয়ার। আপনি যদি অ্যাক্টিভেশন লেয়ারের আগে করতে চান, যেমন ধরেন যে একটা লেয়ার আমরা ইউজ করছি এতগুলা নোডের, অ্যাক্টিভেশন আমরা কি দিই? এখানে কিন্তু আমরা হচ্ছে অ্যাক্টিভেশনটা দিয়ে দিই। যদি আপনি ব্যাচ নর্মালাইজেশন করতে চান, তাহলে এই হিডেন লেয়ার যেখানে আপনি ডিফাইন করবেন, যে যতগুলো নোড ডিফাইন করবেন,
আর অ্যাক্টিভেশন যেগুলা ইউজ হবে, তার মানে অ্যাক্টিভেশন হওয়ার আগে, অ্যাক্টিভেশন ফাংশনের আগে সে নর্মালাইজ করে অ্যাক্টিভেশন করবে, এটা কিন্তু কমন। ইউজ বিফোর দ্য অ্যাক্টিভেশন ফাংশন। আর আফটার যদি করতে চান তাহলে দেখেন এই যে এটা সাধারণত আমরা ইউজ করে অভ্যস্ত, তারপরে ব্যাচ নর্মালাইজেশন। আর যদি এই দুইটা মধ্যে করতে চান মানে অ্যাক্টিভেশনের আগে, তাহলে আলটিমেটলি আপনাকে এটা করতে হবে। তার মানে আমরা হচ্ছে ব্যাচ নর্মালাইজেশন অ্যাক্টিভেশনের আগেও করতে পারি, পরেও করতে পারি, যেভাবে করবেন সেভাবে প্যাটার্নটা দেওয়া আছে। এরপরে কি বলা আছে, আহ এখানে যেটা বলছে দ্য এক্সাম্পল, ওই এক্সাম্পলটাই অ্যাক্টিভেশনের পরে কিভাবে করবেন সেটা এখানে বলছে। এই যে, এবং এই ব্যাচ নর্মালাইজেশন আপনাকে ইম্পোর্ট করতে হবে, কেরাস লেয়ার ইম্পোর্ট ব্যাচ নর্মালাইজেশন, এটা সব ক্ষেত্রেই। এবং এটা হচ্ছে এই যে রেলু করলে রেলুর পরে, এটা কিন্তু হিডেন লেয়ার। হিডেন লেয়ারে নোড হচ্ছে 32টা, অ্যাক্টিভেশন ফাংশন রেলু, আর আউটপুট লেয়ারে নোড হচ্ছে একটা, এই দুটা মাঝে। তার মানে আপনার অ্যাক্টিভেশন এর পরে আপনি ব্যাচ নর্মালাইজেশন ইউজ করছেন। ঠিক আছে। আর এতক্ষণ পর্যন্ত সবই বললাম হচ্ছে মাল্টি লেয়ার পারসেপ্ট্রনের অ্যালগোরিদমের ক্ষেত্রে। আপনি যদি সিএনএন এর জন্য ব্যাচ নর্মালাইজেশন করতে চান তাহলে কি হবে দেখেন তো। এই যে কনভলিউশন 2D, ম্যাক্সপুল 2D, ব্যাচ নর্মালাইজেশন। এখন দেখেন এই যে কনভলিউশন 2D আপনি একটা করলেন, আবার কনভলিউশন করলেন, আপনি একটা করতে পারেন, দুবারও করতে পারেন, তিনবারও করতে পারেন। তারপরে ম্যাক্স পুলের আগে আপনি হচ্ছে ব্যাচ নর্মালাইজ করছেন। ঠিক আছে, খুব সিম্পল, আগেরটা যা এটাও তা। আপনার যেখানে দরকার আপনি সেটা করতে পারেন। আরএনএন এর ক্ষেত্রে কিভাবে করতে পারেন, আরএনএন এর মানে খুব পপুলার এক্সাম্পল হচ্ছে এলএসটিএম। এলএসটিএম এর ক্ষেত্রে কিভাবে করতে পারেন দেখেন, এই যে ব্যাচ নর্মালাইজেশন আমরা ইম্পোর্ট করলাম, এরপরে যে এলএসটিএম এর 32টা সেল দিলাম, তারপরে আউটপুট লেয়ারের নোড হচ্ছে একটা, মানে আউটপুট সেলের নোড একটা দিয়ে করা, এরপরে হচ্ছে ব্যাচ নর্মালাইজেশন। তার মানে আউটপুটের আগে আমরা ব্যাচ নর্মালাইজেশন করলাম, সব শেষে এলএসটিএম এর যতগুলো সেল তার ঠিক শেষে। ঠিক আছে। তা আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে ব্যাচ নর্মালাইজেশন আমরা আসলে কিভাবে ডিফাইন করতে পারি, বিভিন্ন জায়গায় করতে পারি, মাল্টিলেয়ার পারসেপ্ট্রন এবং সিএনএন, এবং স্পেশালি আরএনএন এর মধ্যেও কিন্তু আমরা ব্যাচ নর্মালাইজ করতে পারি। এখন যেটা বলছে ব্যাচ নর্মালাইজেশন কেস স্টাডি। আমরা ব্যাচ নর্মালাইজেশন কেস স্টাডি করার জন্য আমরা হচ্ছে একটা রিগ্রেশন অ্যালগোরিদম এখানে নিব, মেক সার্কেল, 1000টা স্যাম্পল, এবং নয়েজ হচ্ছে 0.1। আমরা যদি এটাকে প্লট করি আলটিমেটলি কি দাঁড়াবে, এরকম একটা অবস্থা দাঁড়াবে। এই যে এটা হচ্ছে 1000 স্যাম্পল, বড় করে 1000 স্যাম্পল, আর নয়েজ হচ্ছে 0.1। আমি যদি এটাকে প্লট করি এরকম অবস্থা তৈরি হবে। কিছুটা নয়েজ, যে 0.1 দেওয়ার কারণে কিছুটা নয়েজ আসছে। যদি জিরো দিতাম, দুইটা সার্কেল পুরা একটার সাথে আলাদা আলাদা থাকতো। নয়েজ কিছু আসছে 0.1 দেওয়ার কারণে, আমরা জানি সেটা এর আগে করেছি। এই কোডটা দিয়ে সেটা ডিফাইন করা হচ্ছে। এরপরে দেখেন এই ফিগারটা আসছে, মাল্টিলেয়ার পারসেপ্ট্রন মডেল। এই মাল্টিলেয়ার পারসেপ্ট্রন মডেলে কি আছে, এখানে অ্যাজ ইট ইজ কোনো চেঞ্জ নাই। মাল্টিলেয়ার পারসেপ্ট্রনে আমরা হচ্ছে অ্যালগোরিদম নরমালি এই মেক রিগ্রেশন যে ডেটা সেটটা তৈরি করলাম সেই ডেটা সেটের উপরে আমরা হচ্ছে কাজ করব। একেবারে প্লেন মাল্টিলেয়ার পারসেপ্ট্রন, 1000টা অবজারভেশন, তার মধ্যে 500টা ট্রেইন, 500টা টেস্ট। এবং এইখানে আপনি যদি একটু দেখেন, এখানে লার্নিং রেট আমরা হচ্ছে 0.01 এবং মোমেন্টাম 0.9। এবং আমরা যদি অপটিমাইজার ইউজ করি দেখেন এখানে হচ্ছে একটা আউটপুট লেয়ার, সরি একটা হিডেন লেয়ার 50টা নোডের, ইনপুট ডাইমেনশন 2, অ্যাক্টিভেশন রেলু, কার্নেল ইনিশিয়ালাইজার ইউনিফর্ম, আউটপুটে একটা নোড, অ্যাক্টিভেশন সিগময়েড, এইচজিডি যেটা বললাম ডিফল্ট সাধারণত আমরা করে থাকি সেটা, আর এই কম্পাইল হচ্ছে এই যে অপটিমাইজার। এটা মানে এজ ইট ইজ যা এর আগে করেছি, খুবই সিম্পল, কোনো চেঞ্জ করে নাই। মানে ব্যাচ নর্মালাইজেশন ছাড়া আমরা এটা করছি। মডেল ফিট ইপক 100, আমরা যদি ট্রেন টেস্টের অ্যাকুরেসি দেখি, এই কোডটা যদি আমরা রান করি আলটিমেটলি কিন্তু আমাদের এই কোডটা আসবে। এই কোডটা দেখেন, এটা হচ্ছে এমএলপি উইদাউট ব্যাচ নর্মালাইজেশন। আমরা যদি রান করি তাহলে আমরা কিন্তু হচ্ছে এটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম ছিল, মেক সার্কেল। ওকে, আমরা যদি রান করি এটা ক্লাসিফিকেশন প্রবলেম আমাদের এইখানে, এইটা অ্যাকুরেসি, এটা কিন্তু অ্যাকুরেসি, হ্যাঁ অ্যাকুরেসিতে দেখানো হচ্ছে। এটা হচ্ছে ক্লাসিফিকেশন, যেহেতু অ্যাকুরেসি সাধারণত আমরা ডিফাইন ডিফল্ট চিন্তা করি 8384% ট্রেন এবং টেস্টের। আমরা যদি এই গ্রাফটা একটু দেখি, আমরা একটু খেয়াল করেন, এই গ্রাফটা দেখলে আমরা দেখবো যে
প্রায় 50 ইপক পরে মোটামুটি স্টেবল হওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু উইদাউট ব্যাচ নর্মালাইজেশন। এটা কিন্তু লস। এখানে এই দুইটা কিন্তু অ্যাকুরেসির রেজাল্ট, 83%, 84%। আর এইটা হচ্ছে অপটিমাইজারের লস। এর আগের দিন বলছি, হ্যাঁ। এখানে আমরা যে যে এই ফিট করছি, এই যে এইটাতে, এটা হলো অপটিমাইজারের যে বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করছি, সেইটা অপটিমাইজারের লস দেখাচ্ছে, লস। আর এই ম্যাট্রিক্সের অ্যাকুরেসি, এটা হচ্ছে মডেলের অ্যাকুরেসি। তো এটা কিন্তু মডেলের অ্যাকুরেসি, এবং এইটা হচ্ছে আপনার অপটিমাইজারের লস, আর এটা হচ্ছে মডেলের অ্যাকুরেসি। তো আমরা কিন্তু এখানে 50-তে কিন্তু মোটামুটি ভাবে একটা রেজাল্ট হয়তো বা মোটামুটি, এখনো কিন্তু বায়াস নিচে না, অনেকখানি ওপরে, আরো নিচে নামার দরকার, তাই না? আর অ্যাকুরেসির দিকে আমরা কি পাচ্ছি, এখানে মোটামুটি ভাবে আমরা 20 একটু পরে, বা আরো 40, এরকম 50 এরকম সময় আমরা কিন্তু একটা রেজাল্ট মোটামুটি পাচ্ছি 8-এর পরে। এটা হচ্ছে উইদাউট নর্মালাইজেশন, যেটা এখানে কি বলছে আমরা যদি একটু দেখি। এই যে এদের রেজাল্ট ওরকম আসছে, a graph is created showing line plot of classification accuracy on the train blue and test data set orange. The plot shows comparable performance of the model on both data set. এখানে আমরা কিন্তু 30-40 ইপোকে 80% অ্যাকুরেসি পাচ্ছি। তাই বলছে, আমাদের এখানে কি পাইলাম, চেঞ্জ হইতে পারে, 30-40-এ পাই নাই, আমরা এখানে 40-এর পরেই পাচ্ছি আর কি। হম 40 ইপোকের পরে পাচ্ছি। এরপরে আমরা হচ্ছে, এটা কিন্তু উইদাউট ব্যাচ নর্মালাইজেশন। এখন এমএলপি উইথ ব্যাচ নর্মালাইজেশন, আমরা এখন ব্যাচ নর্মালাইজেশন ইউজ করব। ঠিক আছে, কিভাবে ইউজ করব দেখেন। A new batch normalization layer can be added to the model after the hidden layer before the output layer. হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ারের মধ্যেখানে, এই যে এটা ছিল হিডেন লেয়ার 50টা নোডে, এবং এটা হচ্ছে আউটপুট লেয়ার। আমরা এই দুটোর মধ্যেখানে এই যে ব্যাচ নর্মালাইজেশন ইউজ করছি। যদি ব্যাচ নর্মালাইজেশন ইউজ করি, তাহলে কি রেজাল্ট হতে পারে, আমরা কিন্তু এক জায়গায় শুধু চেঞ্জ করব, খেয়াল করেন। এই যে এমএলপি ফর টু সার্কেল প্রবলেম উইথ ব্যাচ নর্ম, মানে ব্যাচ নর্মালাইজেশন আফটার অ্যাক্টিভেশন ফাংশন। খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে হিডেন লেয়ার, আর এটা হচ্ছে আউটপুট লেয়ার। হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ারের মধ্যে হচ্ছে ব্যাচ নর্মালাইজেশন, মানে হিডেন লেয়ারের পরে ব্যাচ নর্মালাইজেশন এবং অ্যাক্টিভেশন ফাংশনের পর। হিডেন লেয়ারের পুরো অ্যাক্টিভেশন ফাংশনের পর, মানে পুরো হিডেন লেয়ারের অ্যাক্টিভেশন করার পর আউটপুটে যাওয়ার আগে ব্যাচ নর্মালাইজেশন আফটার অ্যাক্টিভেশন ফাংশন অফ হিডেন লেয়ার। এইটা যদি করি, কোথাও চেঞ্জ করা হয়নি, শুধু অতটুকুই। আমাদের লার্নিং রেট, মোমেন্টাম সব একই। এই মোমেন্টাম কিন্তু হচ্ছে ব্যাচ নর্মালাইজেশনের মোমেন্টাম না, এটা এসজিডি এর মোমেন্টাম, মাথায় রাখতে হবে। দেখেন, রেজাল্ট কিন্তু মোটামুটি কাছে আসছে, 83 ট্রেনিং আর 85, কম না, একটু বেশি, কাছাকাছি ধরে নিলাম। এখন দেখেন, এইটা যদি করি, দেখেন আমাদের লস কিন্তু হচ্ছে, ওটা ছিল 40-এর দিকে, 20-এর দিকে কিন্তু আমরা একটা রেজাল্ট পেয়ে যাচ্ছি। এবং এখানেও অ্যাকুরেসি কিন্তু 20-এর দিকে, দেখেন 20 পোক কিন্তু কমে গেল, 20 পোক কিন্তু কমে গেল, তাই তো। আগেরটা ছিল 40, এটা ছিল 20, কিন্তু অসুবিধা আবার একটা আছে, এখানে কিন্তু বাম্প নাই, বাম্প কম। লার্নিং এবং টেস্টিং এর মধ্যে এখানে কিন্তু বাম্প বেশি, কারণ আছে, আমি বলছি সেটা। এখানে বাম্প বেশি, ঠিক আছে। এবং এগুলো কিন্তু সব মিনি ব্যাচের উপরেই, আগেরটাও কিন্তু মিনি ব্যাচ ছিল। দেখেন এই যে ব্যাচ সাইজ কত ছিল, ব্যাচ সাইজ এখানে, ব্যাচ সাইজ ডিফল্ট একটা ব্যাচ সাইজ। আমরা যদি এই কম্পাইলের মধ্যে ব্যাচ সাইজ না দিয়ে আলটিমেটলি, আমাদের এখানে মডেল ফিট এবং কম্পাইলের মধ্যে যদি ব্যাচ সাইজ গুলো না দিয়ে আলটিমেটলি, সে কিন্তু একটা ব্যাচ সাইজ ডিফাইন করেই নেয় কেরাসে। তবে এগুলো সবই মিনি ব্যাচ, ডিপ লার্নিং এ সবকিছু মিনি ব্যাচ কাজ করে, আপনি ইচ্ছা করলে ডিফাইন করেও দিতে পারেন। এখানেও যা ছিল ডিফল্ট ব্যাচ সাইজ, এখানেও কিন্তু তা ডিফল্ট, এখানেও কিন্তু কোনো ডিফাইন করা নেই। আমরা শুধুমাত্র ব্যাচ নর্মালাইজেশন করলাম। ব্যাচ নর্মালাইজেশনে যেটা দেখতে পাচ্ছি যে 40-র দিকে সাধারণত উইদাউট ব্যাচে আমাদের রেজাল্টটা মোটামুটি স্টেবল ছিল, কিন্তু এখানে 40 ইপোকে, আর এখানে হচ্ছে 20 ইপোকে কিন্তু আমাদের মোটামুটি স্টেবিলাইজ রেজাল্ট আসছে। কিন্তু এখানে আবার বাম্প তৈরি হচ্ছে ট্রেনিং এবং টেস্টিং এর মধ্যে, কেন সেটা আমি বলছি একটু পরে, এটা মাথায় থাক। এটা হচ্ছে আমরা ব্যাচ নর্মালাইজেশন করলাম আফটার অ্যাক্টিভেশন ফাংশন, মানে হিডেন লেয়ারের যে অ্যাক্টিভেশন ফাংশন, তারপরে কিন্তু ব্যাচ নর্মালাইজেশন করেছি, তাই তো।
এটা মাথায় রাখতে হবে। এরপরে দেখেন আমরা এখানে কিন্তু তাই বলছে, এই যে আমি একটু পড়ি specifically, we can see that the classification accuracy on the training and test dataset leaps above 80% within the first 20 epoch, as opposed to 30 to 40 epoch in the model without batch normalization. আগে ছিল উইদাউট ব্যাচ নর্মালাইজেশনে 30-40 ইপোকের দিকে পাচ্ছিলাম, আমরা এখানে 20 ইপোকে কিন্তু পেয়ে যাচ্ছি। আমরা কিন্তু 40 এবং 20 পেয়েছি, ঠিক আছে। তার মানে ব্যাচ নর্মালাইজেশন করে আমরা কিন্তু দ্রুত ট্রেন করতে পারছি, কিন্তু প্রবলেম হচ্ছে বাম্প হচ্ছে। বাম্পটা কেন? এই যে লেখা আছে, দিস ইজ লাইকলি দ্য ইফেক্ট অফ দ্য ইনপুট কালেক্টেড অ্যান্ড আপডেটেড ইচ মিনি ব্যাচ। আমি এটা পরে আপনাদের ফিগার দিয়ে আহ, সেটা বোঝাবো, হ্যাঁ। এরপরে দেখেন এখানে যেটা বলছে, উই ক্যান অলসো ট্রাই এ ভেরিয়েশন অফ দ্য মডেল হোয়ার ব্যাচ নর্মালাইজেশন ইজ অ্যাপ্লাইড প্রায়র টু দ্য অ্যাক্টিভেশন ফাংশন অফ দ্য হিডেন লেয়ার। আমরা কিন্তু এটা যেটা করলাম, ব্যাচ নর্মালাইজেশন করেছিলাম হিডেন লেয়ারের পর। দেখাই আপনাদের, এখানে কিন্তু ব্যাচ নর্মালাইজেশন করলাম হিডেন লেয়ারের পর। এই যে এটা হিডেন লেয়ার, হিডেন লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশনের পর। আর এইখানে হচ্ছে আউটপুট লেয়ারের আগে, হিডেন লেয়ারের পর এবং হিডেন লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশনের পর। ওটাই বলছে, we can also try a variation of the model where batch normalization is applied prior to the activation function of hidden layer instead of after the activation function. অ্যাক্টিভেশন ফাংশনের পরে করেছি, অ্যাক্টিভেশন ফাংশনের আগে করলে কি হয়, আগে করলে কি হতে পারে দেখেন। এই যে এটা ছিল 50 কার্নেল ইনিশিয়ালাইজার হি ইউনিফর্ম, তারপরে এখানে কিন্তু অ্যাক্টিভেশন আমরা রেলও বসিয়ে দিয়েছিলাম। এখন এই অ্যাক্টিভেশনটা বসাবো এখানে। এটা কিন্তু এই দুইটা মিলে কিন্তু হিডেন লেয়ার, এইটা আর হচ্ছে এই যে উপরের এই লাইনটা। আমরা এখন অ্যাক্টিভেশনের আগে যদি বসাই তাহলে ব্যাচ নর্মালাইজেশনটা যে মধ্যে বসবে, মানে অ্যাক্টিভেশনের আগে। আর এজ ইট ইজ আউটপুট লেয়ারে যা আছে তাই। তার মানে এখানে একটা লাইন ছিল হিডেন লেয়ারের, যার মধ্যে অ্যাক্টিভেশন ফাংশন ছিল, তারপরে আমরা ব্যাচ নর্মালাইজ করছিলাম, মানে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করার পরে ব্যাচ নর্মালাইজেশন ছিল। এখন যেটা করছি সেটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনটাকে বের করে নিলাম হিডেন লেয়ার থেকে, দিয়ে ব্যাচ নর্মালাইজেশন করার পরে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করলাম। তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনের আগে, ঠিক আছে। এইটা যদি করি আমরা এখানে কি হতে পারে দেখি আমরা। এইটা, এটা কত, এইটা হলো কোড করা আছে এখানে, এটা 9.23। এইটা, এটা হচ্ছে 9 একটু দেখি, এই যে এমএলপি ফর টু সার্কেল প্রবলেম উইথ ব্যাচ নর্ম বিফোর অ্যাক্টিভেশন ফাংশন, এটা অ্যাক্টিভেশন ফাংশনের আগে 9.23। এইটা হচ্ছে সেইটা, এই যে আফটার অ্যাক্টিভেশন ফাংশন, এটা এটা হচ্ছে, এটা আফটার অ্যাক্টিভেশন ফাংশন এটা। আর এটা হচ্ছে বিফোর অ্যাক্টিভেশন ফাংশন, এই যে ব্যাচ নর্ম। আপনারটা তো দেখালাম এর আগে, বিফোরটা হচ্ছে এটা। বিফোরে কি করলাম দেখেন, এই যে এটা হচ্ছে হিডেন লেয়ার, আর এটা হলো হিডেন লেয়ারের অ্যাক্টিভেশন। অ্যাক্টিভেশনের আগে কিন্তু আমরা ব্যাচ নর্মালাইজেশন করলাম, আর অ্যাজ ইট ইজ আউটপুট লেয়ারেই আছে। এইটা যদি করি এখানে রেজাল্ট কি আসছে দেখেন, 80-82, ট্রেনিং 80 আর টেস্টিং হচ্ছে 82। একটু কমেছে, একটু কমেছে, ঠিক আছে। একটু মানে প্রায় কত, 3 থেকে 5% মতো ভেরিয়েশন করছে, অনেক ক্ষেত্রে বেশি। এটা আপনার উপর, মডেলের উপর ডিপেন্ড করছে। তো এখানে কিন্তু কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে কিন্তু আসলে যদি অ্যাক্টিভেশনের আগে ইউজ করি তাহলে কিন্তু হচ্ছে রেজাল্ট কিন্তু কমছে। যদিও এটা আসলে আপনাকে টেস্ট করে দেখতে হবে, আগে করলে ভালো হবে না পরে করলে ভালো হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা পরে কথা বলছি এটা নিয়ে। যেমন এখানে দেখেন, এখানে কিন্তু এটা কোথায় থামাবেন এটা আপনাকে চিন্তা করতে হবে। এখানে কিন্তু হচ্ছে রেজাল্ট কিন্তু দেখেন, অ্যাকুরেসি গ্রাফ, ট্রেনিং অ্যাকুরেসি কিন্তু কম, টেস্টিংটা হচ্ছে মোটামুটি 80-এর দিকে আছে, ট্রেনিং অ্যাকুরেসি অনেক কম।
এবং ট্রেনিং এররও কিন্তু আমাদের হচ্ছে অপটিমাইজারের কিন্তু খুব একটা কমে নাই, টেস্টিংটা কিন্তু কমছে। ঠিক আছে, তো এখন এইটা আমরা ব্যাচ নর্মালাইজেশন কি অ্যাক্টিভেশনের আগে ইউজ করবো না পরে ইউজ করবো, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। এখানে কি লেখা আছে একটু দেখি, এই যে এখানে আমরা রেজাল্ট পাচ্ছি 83 ওদেরটা একটু বেশি আমাদের থেকে। এখানে দেখেন এখানে কি বলে, দ্য লাইন প্লট অফ দ্য লার্নিং কার্ভ অফ দ্য ট্রেনিং এন্ড টেস্টেড অলসো টেলস এ ডিফারেন্ট স্টোরি. The plot shows the model learning perhaps at the same pace as the model without batch normalization, but the performance of the model of the training dataset is more worse. However, about 70 থেকে 75% accuracy. এই যে যেটা বলছে এদের গ্রাফে যদি দেখাই, আলটিমেটলি কিন্তু এটা গ্রাফটা পড়ে আছে। এই যে এটা বলছে যে অ্যাকুরেসি অনেক কম, 70 থেকে 75%। আমরা কিন্তু এই গ্রাফেও সেটা পেয়েছি, তাই না? Again, likely an effect of the statistics collected and used over epoch minimatch. ঠিক আছে, at least uh, for the model configuration of the specific dataset, it appears that batch normalization is more effective after ReLU. বলছে এটা সাধারণত পরের ক্ষেত্রেই, মানে অ্যাক্টিভেশনের পরে ইউজ করাই ভালো, আগে ইউজ করলে কমে যেতে পারে, তবে টেস্ট করে দেখতে হবে। এটা এইভাবে বলা যাবে না, হ্যাঁ, টেস্ট করে আপনাকে দেখতে হবে, তবে সাধারণত কিন্তু পরে ইউজ করলে এটা ভালো হয়। তো আমরা এখানে মূলত এই চ্যাপ্টারে মূলত যেগুলা দেখার চেষ্টা করলাম, আমরা একটু ক্লিয়ার করি যে ব্যাচ নর্মালাইজেশন কি, ব্যাচ নর্মালাইজেশন কিভাবে কাজ করে, আমরা কিভাবে ব্যাচ নর্মালাইজেশন করতে পারি সেগুলার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখাইছি, এবং তার সাথে আমরা ব্যাচ নর্মালাইজেশন কিভাবে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে পারি সেটা দেখাইছি। এবং আলটিমেটলি আমরা যখন কোডিং এ আসলাম যে ব্যাচ নর্মালাইজেশন কিভাবে কাজ করে সেটা যদি দেখে একটা ডেটা সেট তৈরি করেছি ক্লাসিফিকেশনের জন্য, বাইনারি ক্লাসিফিকেশনের, এবং সেটা মাল্টিলেয়ার পারসেপ্ট্রন দিয়ে নর্মালি রেজাল্ট তৈরি করে আমরা সেটা দেখার চেষ্টা করেছি। ঠিক আছে, এবং সেখানে যে রেজাল্ট আসছে আমরা যদি ব্যাচ নর্মালাইজেশন ইউজ করি তাহলে হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনের পরে রেজাল্ট কেমন আসছে সেটা দেখেছি। প্রথমটা থেকে কিন্তু বাম্প আসছে, এটা কিন্তু বাকি আছে বলা হয়নি বলছি। বাম্প কিছুটা আসছে, রেজাল্ট ওরকমই আসছে কিন্তু বাম্প আসছে, কিন্তু সুবিধা যেটা সেটা হচ্ছে কম ইপোকে রেজাল্ট চলে আসছে। আর এটা হচ্ছে বিফোর অ্যাক্টিভেশনে যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট কমে যাচ্ছে, যদিও এটা টেস্টের বিষয় যে আপনি পরে করবেন না আগে করবেন, অ্যাক্টিভেশন ফাংশনের আগে ব্যাচ নর্মালাইজেশন ইউজ করবেন না পরে ইউজ করবেন। তবে পরে ইউজ করাটাই জেনারেল কেসে ভালো আসার কথা, তারপরে আপনাকে টেস্ট করে দেখতে হবে। আর যে জিনিসটা বললাম যে ব্যাচ নর্মালাইজেশন ডেফিনেটলি কম সময়ে আপনাকে ভালো রেজাল্ট দেবে, আপনার ওভারফিটিং ইফেক্টকে কমাবে, লার্নিংটাকে স্টেবল করবে, কিন্তু প্রবলেম আছে এটারও। প্রবলেমটা কি? প্রবলেম হলো যে এই যে বাউন্স করে, দেখতে বাউন্স লাগছে, প্রবলেম বলছি কিন্তু এই যে দেখতে বাউন্স লাগছে, তাই না? বাউন্স করছে, তো বাউন্সটা কেন করে সেটা বললে মোটামুটি বুঝতে পারবেন যে বাউন্সের কারণটা কি। আসলে ব্যাচ নর্মালাইজেশনের প্রবলেম আছে এটা এভাবে বলা যাবে না। ব্যাচ নর্মালাইজেশন আমরা যখন গ্রাফটা দেখছি মনে হচ্ছে বাউন্স গ্রাফ, আসলে কেন বাউন্স করছে সেটা আগে বুঝতে হবে। দেখেন ব্যাচ নর্মালাইজেশনের টেস্টিং অ্যাকুরেসি কিন্তু ভালো লার্নিং এর থেকে, বাউন্স করছে কিন্তু ভালো, লস কম, অ্যাকুরেসি ভালো। তো এটার কারণটা কি? এটা হচ্ছে আমাদের যেটা বলা ছিল যে আমরা, দেখেন, জেনারেলাইজেশন এররটাকে কিন্তু সে কমায়। ঠিক আছে, ব্যাচ নর্মালাইজেশনের একটা ভালো কাজের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে এই যে বেনিফিট, রিডিউস ওভারফিটিং, যাই হোক কোথাও আছে, এটা জেনারেলাইজেশন ইফেক্টটাকে আসলে কমায়, এই যে জেনারেলাইজেশন ইফেক্টটাকে আসলে ভালো করার চেষ্টা করে। মানে এটা হচ্ছে আপনার টেস্টিং এর রেজাল্টটা ভালো হয়, এটা নিয়ে কোনো ডাউট নাই। এবং এইখানে আমাদের স্পিড আপ করে, যেটা আমরা দেখলাম, লার্নিং রেট বাড়ালে আপনার রেজাল্ট আরো দ্রুত আসবে। এক্সপ্লোরিং গ্রেডিয়েন্ট, ভ্যানিশিং গ্রেডিয়েন্টকে দূর করে, ওভারফিটিং কে দূর করে, ডিপ নেটওয়ার্কে লার্ন করতে সহজ করে, এবং জেনারেলাইজেশন যে ইফেক্ট সেগুলাকে আমাদের ভালো করে। এটা কারণটা কি? এটা দেখেন এই যে বাম্পের যে কারণ সেটা একটু বলি। এখানে একটা গ্রাফ আমি একটা ফিগার তৈরি করে রেখেছি। ব্যাচ নর্মালাইজেশনে আসলে আহ বাম্পটা কেন হয় দেখেন, আমরা যখন এবং স্পেশালি কিন্তু লার্নিং এর ক্ষেত্রে এই ঝামেলাটা ঘটছে। লার্নিং কিন্তু টেস্টিং এর থেকে কিন্তু অ্যাকুরেসি কম, এবং ইরোরও কিন্তু লার্নিং এর বেশি কম্পেয়ার্ড উইথ টেস্টিং। যদিও এই কাজটা আসলে জেনারেলাইজেশন ইফেক্টকে বাড়াচ্ছে, যখন আপনি
এই রেজাল্টটা বাইরে কোথাও ইউজ করবেন রিয়েল ওয়ার্ল্ডে, সেখানে কিন্তু আপনার ভালো রেজাল্ট দেবে, জেনারেলাইজেশন ইফেক্টটাকে বাড়িয়ে দিবে, রেজাল্ট ভালো করবে। তো এইটা কেন? এটা দেখেন যে যখন আমরা মিনি ব্যাচ করছি, মিনি ব্যাচ করলে একটা পার্টিকুলার ব্যাচের ওপরে কিন্তু আপনার লার্নিং রেটটা দিচ্ছে। আপনি যখন লার্ন করছেন তখন তো হচ্ছে ব্যাচ ওয়াইজ লার্ন হচ্ছে, প্রথম একটা ব্যাচের উপরে এরর ক্যালকুলেট করে সে হচ্ছে গ্রাফটা দিল, তাই না? এখানে যে গ্রাফটা দিচ্ছে এই যে লার্নিং এর, প্রতি ব্যাচ ওয়াইজ কিন্তু এই রেজাল্টটা আসছে। কিন্তু আপনার হচ্ছে টেস্টিং এর সময় কিন্তু একবারে দিচ্ছে। এই কারণে টেস্টিং এর সাথে লার্নিং এর কিছুটা ডিফারেন্স তৈরি হচ্ছে। যদিও দেখতে এমন হচ্ছে, কিন্তু আসলে এটা নিয়ে আগের মতো করে চিন্তা করা যাবে না। আগে যেমন লার্নিং এবং টেস্টিং গ্রাফগুলো আমরা একসাথে স্টেবল হলেই আমরা মনে করতাম ঠিক আছে, কিন্তু যখন আপনি ব্যাচ নর্মালাইজেশন চিন্তা করবেন বা কাজ করবেন, তখন আপনার এই গ্রাফটা এরকম হতে পারে। হওয়ার কারণই হচ্ছে যে আপনি যখন লার্ন করছেন, লার্ন করার সময় আপনি পুরো ব্যাচটাকে যখন মিনি ব্যাচে ভাগ করছেন, প্রত্যেকটা মিনি ব্যাচের উপরে সে কিন্তু ব্যাচ নর্মালাইজেশন আলাদাভাবে ক্যালকুলেট করছে। এবং যখনই ব্যাচ নর্মালাইজেশন আলাদাভাবে ক্যালকুলেট করছে, তখন কিন্তু সেই যে রেজাল্টটা দিচ্ছে টেস্টিং এর সময় কিন্তু একসাথে সে ক্যালকুলেট করছে। আলটিমেটলি কিন্তু এই বাম্পটা হতে বাধ্য। এই কারণেই বাম্পটা হচ্ছে, এটা অন্য কোনো উদ্দেশ্য না। সেটা এখানে একটা এক্সাম্পল দিয়ে বলছে, দেখেন আমরা মিনি ব্যাচটা কিভাবে, ব্যাচ নর্মালাইজেশন কিভাবে করি। মিন স্ট্যান্ডার্ড, মিনস মিন ভেরিয়েন্স, আর আমরা হচ্ছে এভাবে নর্মালাইজ করি মিন জিরো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়ান করার জন্য। এখন দেখেন যে আপনি যখন মিনি ব্যাচ করছেন, ধরেন আপনি একটা ইমেজ ডেটা সেটের উপরে কাজ করছেন, মিনি ব্যাচ করছেন এই তিনটা ইমেজের উপরে, যেটা হচ্ছে ব্রাইট ইমেজ। আর সেকেন্ড যে ব্যাচটা নিচ্ছেন, মিনি ব্যাচ করছেন ডার্ক ইমেজের উপরে। তো এইটার যে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা তো বেশি হবে কম্পেয়ার্ড উইথ ডার্ক ইমেজ, যেমন এটা লো এটা হাই। এখন আপনি যখন এইটার উপরে লার্নিংটা করবেন ব্যাচ ওয়াইজ, তখন যেটা রেজাল্ট আসবে অ্যাকুরেসি, আর যখন এই ডার্কার ইমেজের উপরে করবেন দ্বিতীয় ব্যাচে, তখন তো রেজাল্ট কম বেশি হবেই। এবং সেই কারণেই বাম্পটা দেখা দিচ্ছে, কারণ ডিস্ট্রিবিউশন এক না পুরো ডেটা সেটের। সো দা মডেল ইনপুট ডিস্ট্রিবিউশন চেঞ্জ এ বিট এভরি মিনি ব্যাচ। প্রত্যেকটা মিনি ব্যাচে আসলে ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হওয়ার কারণে এরকম বাম্প তৈরি করছে। ঠিক আছে? তো যদিও বাম্প তৈরি করছে, আলটিমেটলি কিন্তু এই যে এখানে লেখা আছে, যেটা বলছিলাম এখানে লেখা আছে সেটা পারফেক্ট ইফেক্টটা কি হয়, অ্যাড এ স্মল রেগুলারেশন নয়েজ ইফেক্ট। কিছুটা এই আমরা ব্যাচ নর্মালাইজেশন করলে আমাদের রেগুলারাইজেশন বা নয়েজ ইফেক্ট দেখা যায়, যেহেতু প্রত্যেকটা ব্যাচের উপরে আলাদা কাজ করছে। আর জেনারেলাইজেশন মানে আউটপুটের রেজাল্টটাকে সবসময় ভালো করার চেষ্টা করে, ওভারফিট দূর করে। ঠিক আছে? আর নেগেটিভ ইফেক্ট কি করতে পারে, ট্রেনিং ক্যান বিকাম আনস্টেবল ফর স্মল ব্যাচ সাইজ। যদি আপনি ব্যাচ সাইজটাকে ছোট করে রাখেন, তাহলে কিন্তু আনস্টেবল বেশি দেখাবে। আপনার এখানে যে রেজাল্টটা আছে না, আমরা যদি ব্যাচ সাইজ আরো ছোট করে ফেলি, তাহলে কিন্তু আরো বাম দেখাবে। ব্যাচ সাইজ বড় করলে কিন্তু বামটা কমে যাবে। ঠিক আছে? তো বড়ও করা যাবে না, বড় করলে কিন্তু আবার অন্যদিকে ঝামেলা তৈরি হবে। তারপর ডিফারেন্ট মিনি ব্যাচ মে প্রডিউস ইনকনসিস্টেন্ট স্ট্যাটিস্টিক্স। এই যে মিনি ব্যাচের কারণে কিন্তু ইনকনসিস্টেন্সি আসতে পারে, সেটাই বলছি। দিস ইজ হোয়াই বিএন মানে ব্যাচ নর্মালাইজেশন ইউজুয়ালি ওয়ার্কস বেটার উইথ রিজনেবলি লার্জ ব্যাচ সাইজ। ব্যাচ সাইজ বড় করলে এই নেগেটিভ ইফেক্ট গুলো কমতে পারে। ঠিক আছে? তো যাই হোক, আসলে ব্যাচ নর্মালাইজেশন আমাদের জন্য খুব ভালো কাজ করে। এটা হচ্ছে পুরো ডেটা সেটের উপরে না, এটা আমাদের স্পেসিফিক ব্যাচের উপরে আসলে নর্মালাইজ করে কাজ করে। তো আমরা মোটামুটি ভাবে এই চ্যাপ্টারে ব্যাচ নর্মালাইজেশন কি, ব্যাচ নর্মালাইজেশন কিভাবে কাজ করে, এবং ব্যাচ নর্মালাইজেশনে আমরা যেটা দেখেছি একটা ডেটা সেটের ক্লাসিফিকেশনের, ডেটা সেটের উপরে বাইনারি ক্লাসিফিকেশনের উপরে কিভাবে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন উইদাউট ব্যাচ নর্মালাইজেশন করলে কি হবে। আমরা ব্যাচ নর্মালাইজেশন আমরা অ্যাক্টিভেশনের আগে যদি ইউজ করি তাহলে কি হবে, অ্যাক্টিভেশনের পরে ইউজ করলে কি হবে, সেগুলো ডিটেলস দেখেছি। এবং এখানে লার্নিং গ্রাফটা কেন রেজাল্টটা কম আসছে এবং বাম কেন তৈরি হচ্ছে সেটা আমরা বললাম। এবং এখানে যেটা সলিউশন হতে পারে যে আমরা ব্যাচ সাইজ খুব বেশি বাম্প হলে আমরা হচ্ছে ব্যাচ সাইজটাকে একটু বাড়িয়ে দিলে হয়তো সেটা রিডিউস হওয়ার চেষ্টা হবে বাম্পটা। এই ছিল মোটামুটি আমাদের ব্যাচ নর্মালাইজেশন লেকচার। আমরা এই লেকচারে মূলত ব্যাচ নর্মালাইজেশনটা কিভাবে কাজ করা যেতে পারে এবং খুব ইফেক্টিভ একটা টেকনিক, আমরা ইউজ করলে ইচ্ছা করলে এটা কিন্তু আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এবং আমরা যে টেকনিক গুলো দেখছি মূলত বেটার ডিপ লার্নিং এর ক্ষেত্রে, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা স্পেশালিটি আছে। আপনি যে মডেল গুলা রান করবেন
সেই মডেলগুলোতে যদি আপনি এগুলো ইউজ করেন, আলটিমেটলি কিন্তু আপনার রেজাল্ট ভালো হতে বাধ্য। তো এগুলো কিন্তু আসলে ট্রাই করে করে দেখতে হবে। এটা ট্রাই করে দেখলে আপনি দেখবেন যে আপনার রেজাল্ট গুলো অনেক স্মুথ হচ্ছে, আপনার নেটওয়ার্ক অনেক বেশি স্টেবল সহকারে আসলে নাম হচ্ছে, এবং আপনার জেনারেলাইজেশন ইফেক্টটা আপনি অনেক ভালো পাবেন। এই জিনিসগুলো মূলত আমাদের আজকের লেকচারে ছিল। তো আমরা স্পেশালি আজকে যেটা দেখেছি সেটা হচ্ছে ব্যাচ নর্মালাইজেশন কিভাবে আমাদের লার্নিংটাকে এক্সপ্লেন করতে পারে। থ্যাংক ইউ।